প্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশের প্রাচীনতম জনপদ ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছি আমি ইলিয়াস আহমেদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এবার জানব এই অঞ্চলের মানুষ দেশের রাজনীতি, অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কী ভাবছেন। চলুন কথা না বাড়িয়ে জানা যাক তাদের মূল্যবান কথা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা এবং অভিভাবকরা বলছেন যে বিগত সময়ে আন্দোলনের কারণে তারা কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং তাদের প্রস্তুতিও কিন্তু ভালোভাবে হয়নি। অর্থাৎ আপনি একজন শিক্ষক হিসেবে তাদের কি পরামর্শ দিবে? ধন্যবাদ দেশ টিভিকে। শুভকামনা জানাচ্ছি শিক্ষার্থীদের যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমার প্রথম নির্দেশনা হচ্ছে, ওদের প্রতি আহ্বান হচ্ছে, এখন যাই হয়েছে সর্বোচ্চ আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করা। তাদেরকে পূর্ব প্রস্তুতি, মূলত আমরা ওদেরকে নির্দেশনা দিব যে পূর্ব প্রস্তুতিটা যেভাবেই নিয়েছে এখন প্রস্তুতি গুছানো যেন হয়, সর্বোচ্চ যেন গুছানোভাবে সে নিজেকে উপস্থাপন করে, সেটা চেষ্টা করতে হবে। নিশ্চয়ই তার ফোকাস থাকবে যেন পরীক্ষায় ভালো করা যায়। তার সীমিত সম্ভার দিয়েও সর্বোচ্চ উপস্থাপনার মাধ্যমে সে ভালো কাজ করতে পারে। তো আমি প্রথমেই তাদেরকে চিন্তা চেতনা বলবো যেন পরীক্ষার হলে আসার আগে তাদের যে প্রয়োজনীয় যে উপকরণগুলো আছে, যেমন কলম, একাধিক কলম নিয়ে আসতে হবে, পেন্সিল এবং তাদের যে ক্যালকুলেটরের ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে ক্যালকুলেটরের জন্য তারা অবশ্যই 100 mS ক্যালকুলেটর নিয়ে আসে। এখানে সর্বোচ্চ অসুবিধাটা কি হয়, দেখা যায় 991 বা নিষিদ্ধ ক্যালকুলেটর যেগুলো, এগুলো নিয়ে আসে। এতে করে বাচ্চারা সর্বোচ্চ বহিষ্কারের সম্মুখীন হতে পারে। এজন্য এখানে খুবই গুরুত্ব দিতে হবে। আর পরীক্ষার হলে মিনিমাম একটা ট্রাফিকের কথা চিন্তা করে মিনিমাম সময় নিয়ে তাদেরকে আসতে হবে। 30 মিনিট আগে যেন পরীক্ষার হলে উপস্থিত থাকে, সে ধরনের চিন্তা চেতনা তাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ। তিনি কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা গুরুত্বপূর্ণ মতামত কিন্তু ব্যক্ত করেছেন। অর্থাৎ সেইভাবে যদি শিক্ষার্থীরা মেনে চলেন অর্থাৎ তাদের পরীক্ষা ভালো হবে, সেই বিষয়টি কিন্তু তিনি উপস্থাপন করেছিলেন। আমরা আরেকজনের সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই এই বিগত সময়ে যে আন্দোলন হয়েছে অর্থাৎ 24-এর চেতনা, সেই চেতনা বাস্তবায়ন করে আসলে আমরা কতটুকু এগুতে পারছি আপনি একজন রাজনীতিবিদ হিসেবে মনে করেন? ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ দেশ টিভিকে। আপনারা জানেন যে 24-এ একটি রক্তস্নাত অভ্যুত্থান হয়েছে। এখানে ছাত্র জনতার প্রত্যাশা হলো একটি বৈষম্যহীন, সার্বভৌম, স্বাধীন বাংলাদেশ, যেখানে সবাই যার যার মতামত ব্যক্ত করবে, মানবাধিকার লঙ্ঘিত হবে না, এরকম একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। এই 24-এর চেতনাকে ধারণ করে সরকার শুধুমাত্র একটি নির্বাচন নয়, নির্বাচনের আগে একটি সংস্কার তারা করবে, যেখানে মানুষ তাদের মতামত নিঃসংকোচে, নির্ভয়ে তাদের ভোট প্রদান করতে পারবে এবং জনগণের আশাকাঙ্ক্ষা নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে। আমরা আশা করব নতুন যে সরকার আসবে সেটা হবে মানুষের সরকার। আর বর্তমান সরকার বিগত এই নির্বাচনের আগেই সংস্কার কার্যক্রমগুলো তাদের শেষ করবে। বিশেষ করে ফ্যাসিস্টদের যে লুটপাট, টাকা বিদেশে পাচার, গণহত্যা, আয়নাঘর, গুম খুন, এগুলোর বিচার নিশ্চিত করে এবং একটি সংস্কার সম্পন্ন করে একটি ইনক্লুসিভ এবং একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে বলে আমরা প্রত্যাশা করি। অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই নেতা। আমরা যদি আরেকজন প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন আমাদের সঙ্গে, জানতে চাই বিগত সময়ে তারা কি তাদের দল থেকে যথাযথ মূল্যায়ন পেয়েছে কি না, এবং বর্তমান সময়ে আসলে আপনারা বর্তমান সরকার এবং আপনারা যে দল করেন সেই দলের কাছ থেকে আসলে কতটুকু চান দেশ পরিচালনার ক্ষেত্রে? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দীর্ঘদিন যাবৎ দেশের রাজনীতিক যে পাথর চাপা ছিল, আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে রাজনীতিকে, মানুষের রাজনীতি থেকে যে রেজিম সৃষ্টি করেছিল, যে ফ্যাসিস্ট পলিসি সৃষ্টি করেছিল, সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে শুধু জুলাই নয়, বিগত 17 বছরের আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। জুলাই বিপ্লবের শেষ পর্যন্ত এটার পরিণতি হয়েছে এবং পরিসমাপ্তি ঘটেছে
তারপরেও যে বর্তমান সরকার আছেন সেই সরকারের উপর দেশের ছাত্র জনতা সহ রাজনৈতিক দলগুলির সমর্থনে তিনি দেশ চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করব যে যেন প্রয়োজনীয় সংস্কারটুকু করে একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে জনগণের সরকার গঠনের যে এতদিনের আন্দোলন, যে ভোটের রাজনীতি, জনগণের অধিকারের, দেশের মালিক জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী সরকার গঠন হবে এবং সেই প্রেক্ষাপটেই তিনি বর্তমান ডক্টর ইউনূস সাহেব তার সরকারকে পরিচালিত করছেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম অবস্থায় যে অবনতি ঘটছিল এখন আস্তে আস্তে একটা উন্নতি হচ্ছে। দেশের দ্রব্যমূল্যের দামও মানুষের সহনীয় পর্যায়ে চলে আসছে। আশা করি তিনি একজন বাংলাদেশের গর্ব, নোবেল লরিয়েট। তিনি দেশের শান্তি প্রতিষ্ঠাকল্পেই তিনি আজকে সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছেন। আশা করি গণতান্ত্রিক রাজনীতিতে তিনি তার বলিষ্ঠ ভূমিকা রেখে তিনি একটা ইতিহাস সৃষ্টি করবেন এবং ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। এই 1432 বাংলা নববর্ষ আমরা উদযাপন করতে যাচ্ছি এবং বিগত বছরগুলোতে আমরা দেখেছি জাঁকজমকভাবে সেটি পূর্ণ হয়েছে এবং এবছর আপনি একজন শিল্পী হিসেবে কি মনে করেন, আসলে সেই দিনটিকে কিভাবে উদযাপন করার প্রস্তুতি আপনারা নিয়েছেন? ধন্যবাদ দেশ টিভিকে। আপনারা জানেন ময়মনসিংহকে বলা হয় সিটি অফ আর্ট অ্যান্ড কালচার, মানে শিল্প ও সংস্কৃতির শহর, তো জয়নুলের শহর। তো সেই শহরে বহুদিন যাবৎ বিগত বছরগুলোতে আমির আহমেদ চৌধুরী রতন স্যারের নেতৃত্বে পয়লা বৈশাখ উদযাপন হয়েছে খুব জাঁকজমকপূর্ণভাবে। যেটা আমি বলবো যে আমরা ময়মনসিংহে যারা আছে দাবি করি যে ঢাকার পরে সবচেয়ে জাঁকজমকপূর্ণ যে আয়োজনগুলো পয়লা বৈশাখে হয়েছে সেটা হচ্ছে ময়মনসিংহ কৃতিত্বের দাবি রাখে। বড় বড় স্ট্রাকচার যেগুলো বলি আমরা, ব্যানার ফেস্টুন আছে, হাতি ঘোড়া বাঘ ভাল্লুকের যে স্ট্রাকচারগুলো আমরা নিয়ে সেগুলো র্যালি করা হয়, কালচারাল অনুষ্ঠান হয় বৈশাখী মঞ্চে। এই বছর জেলা প্রশাসনের পাশাপাশি ময়মনসিংহ শহরের বিভিন্ন সংগঠনের সম্মিলিতভাবে একটা ব্যানারে হবে, সেটা হচ্ছে বাংলা 1432 বৈশাখ উদযাপন পরিষদের নামে কাচারিঘাট উদ্যান স্কুলের বিপরীতে সকাল থেকেই বৈশাখী মেলার যে আমাদের বৈশাখী গান দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার আয়োজন করা হচ্ছে। এছাড়াও বৈশাখী মেলা আছে, আর জয়নুলাবদিন পার্কে জয়নুল উদ্যানে বৈশাখী মেলা যেটা জেলা পরিষদের আয়োজন হবে। এছাড়াও বিভিন্ন সংগঠন যেমন চড়ুইবাতি আছে, আইকনিক ময়মনসিংহ আছে, তাদের আয়োজনেও বিভিন্ন আয়োজন থাকছে বৈশাখকে নিয়ে। এবং আমাদের যারা সংস্কৃতি কর্মী আছে তাদেরকেও বলছি যে তারাও যেন স্বপ্রণোদিত হয়ে সুন্দরভাবে এই বৈশাখী আয়োজন উদযাপন করে। ধন্যবাদ। বাংলার নববর্ষ উদযাপন নিয়ে কিন্তু তিনি তার মতামত ব্যক্ত করেছিলেন, অর্থাৎ বলছেন যে জাঁকজমকভাবে কিন্তু সেই অনুষ্ঠানটি তারা উদযাপন করবেন, অর্থাৎ অন্যান্য বছরের ন্যায় এবছরও কিন্তু সেই অনুষ্ঠানটি উদযাপিত হবে। দর্শক, বিগত আওয়ামী সরকারের 16টি বছর ময়মনসিংহে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেটি কিন্তু নাগরিক নেতা সাধারণ মানুষ সবসময় বলে আসছিলেন এবং আসছে বর্ষায় এবারও কিন্তু জলাবদ্ধতার আশঙ্কা কিন্তু নাগরিক নেতৃবৃন্দরা করছেন এবং তারা বলছেন যে প্রশাসন যে উদ্যোগটি নিতে যাচ্ছেন এতে করেও কিন্তু কোনো লাভ হবে না। সেই বিষয়টি নিয়ে আমরা একজন নাগরিক নেতার সঙ্গে যুক্ত হব, জানতে চাই আলী ইউসুফ, বিগত সময়গুলোতেই কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করে থাকেন এবং প্রশাসনকে পরামর্শ দিয়ে থাকেন। এবছর আপনারা কি মনে করছেন যে বর্ষাকালে আবারও কি নগরীতে জলাবদ্ধতা হবে কিনা? নগরীর জলাবদ্ধতা হচ্ছে আমাদের এই নগরের জন্য একটি অভিশাপ আমি বলবো। পাশাপাশি বলেছেন যে উন্নয়নের কথা, উন্নয়ন হয়নি এই কথা কিন্তু দলিল দস্তাবেজ দেখে বলা যাবে না, কারণ দলিল দস্তাবেজে উন্নয়নের কথা আছে। অর্থ বরাদ্দ যদি দেখেন তাহলে সেই অর্থ বরাদ্দের কথাই মানে কাগজে কলমে বলবে উন্নয়ন হয়েছে এবং যেই পরিমাণ টাকা এসেছে অর্থ বরাদ্দ হয়েছে, কাজ হয়েছে, কিন্তু কাজের পরিবর্তে অকাজ হয়েছে। এই অকাজ হওয়ার পরিবর্তে মানুষ সুবিধার চাইতে অসুবিধা হয়েছে, অর্থাৎ ভোগান্তি বেড়েছে। আমাদের এই ময়মনসিংহ নগরী নতুন একটি সিটি কর্পোরেশনের পরে আমরা একটি স্বপ্ন দেখেছিলাম যে নতুন করে আমরা এই শহরকে পাব, কিন্তু আমরা সেই সিটি কর্পোরেশনকে পাইনি। একটি নগরের সৌন্দর্য নির্ভর করে তার সড়কের উপর। আমাদের সড়কগুলো খুবই নোংরা, ভাঙাচোরা, সরু,
এই সরু গলির কারণে, ভাঙাচোরার কারণে এই নগরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য গড়ে ওঠেনি। একটি নগরের সৌন্দর্য নির্ভর করে তার সবুজের উপরে। আমাদের নগরে তেমন সবুজ নেই। এই নগরকে সবুজ করার জন্য প্রশাসনিকভাবে কিংবা নগর ভবন থেকে কিংবা বন বিভাগ থেকে কোনো ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। একটি নগরের সৌন্দর্য নির্ভর করে তার ড্রেনেজ ব্যবস্থার উপরে। আমাদের ড্রেনেজ ব্যবস্থার খুবই বাজে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য তেমন কোনো কাজ করা হয়নি। আর ড্রেনেজ ব্যবস্থার নামে একটি যে কাজ হয়েছে, ড্রেনের যে কাজ হয়েছে, সেই ড্রেন কাজ করতে যেয়ে রাস্তা উঁচু করেছে। রাস্তা উঁচু করার কারণে এই শহরের অনেক মানুষের বিপুল পরিমাণ ক্ষতি হয়ে গেছে। এক সময় দেখা যেত যে ঘরের পানিটি ড্রেনে যেত, এখন ড্রেনের পানি তার ঘরে ঢুকছে, অর্থাৎ তার বাড়িটি বাতিল। তো আমরা যেটি বলতে চাই, নগরের সাধারণ মানুষ হিসাবে যে প্রত্যাশাটি করেছি, মানুষের নামে এক ধরনের প্রতারণা করা হয়েছে, প্রহসন করা হয়েছে। এই প্রহসনের উন্নয়নের কথা আমরা শুনতে চাই না। আমরা সঠিক উন্নয়ন চাই এবং একটি বিপ্লবের মধ্যে দিয়ে 24-এর বিপ্লবের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশ চেয়েছে। এখন যারা নতুন দায়িত্বে আসবেন এবং আসছেন, তারা যেন 24-এর যে বিপ্লব, সেটির মর্ম কথা বুঝেন। আগামীতে যারা আসবে তারা যেন এই বিষয়টি মাথায় রেখে উন্নয়নের কাজটি সঠিক এবং সততার সঙ্গে করেন। ধন্যবাদ। তিনি কিন্তু 24-এর যে গণ আন্দোলন, সেই আন্দোলনের বিষয়টি মাথায় রেখে কিন্তু বর্তমান যারা দায়িত্ব পালন করছেন তাদের উন্নয়নের বিষয়টি কিন্তু উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়ে তাগিদ দিয়েছেন। আমরা জানতে চাই, যারা 24-এর গণ আন্দোলন করেছিলেন এবং যাদের নেতৃত্বে আজকে এক নতুন বাংলাদেশ, এবং তারা কি আসলে যথাযথ তাদের যে মূল্যায়ন সেটি হয়েছে কিনা, এবং বর্তমানের যে সরকার পরিস্থিতি সেটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বিজয় ঘটেছে, সেটি শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলনের ইস্যু দিয়ে, কিন্তু সেখানে পরে সর্বস্তরের গণমানুষের অংশগ্রহণ ঘটেছে। তার কারণ কি ছিল? কারণ ছিল দীর্ঘ 15.5 বছর বাংলাদেশের মানুষ তামাশা, প্রহসন এবং প্রতারণার নির্বাচনের শিকার হয়েছে। তারা ভোট থেকে বঞ্চিত হয়েছে। এই যে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার ক্ষোভের অনলের বিস্ফোরণ কিন্তু এই 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। তো তার পরবর্তীতে বাংলাদেশ প্রায় 2 দিন সরকারবিহীন ছিল। তো তখন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে সর্বত্র দেশ পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে। তো তার পরবর্তীতে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন। ওনার কাছে আমাদের প্রত্যাশা ছিল যে অতি দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে বাংলাদেশের গণমানুষের ভোটাধিকার প্রয়োগের যে আকাঙ্ক্ষা, সেটির বাস্তবায়ন করা। এনসিপি নামে একটি রাজনৈতিক নতুন দল গঠন করা হয়েছে। সেই এনসিপির নেতারা নির্বাচনের বিরোধিতা করেন, বিরুদ্ধে কথা বলেন, আবার একই সাথে শয়ে শয়ে গাড়ি নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এই যে দ্বিচারিতা, এটি কি কোনো দুরভিসন্ধি কিনা, এই বিষয়ে কিন্তু জনমনে যথেষ্ট প্রশ্নের সৃষ্টি হয়েছে। এবং বেশ কিছু উপদেষ্টা এনসিপিকে প্রমোট করার চেষ্টা করছেন। উপদেষ্টারা বা ডক্টর ইউনূস সাহেবের সরকার এনসিপির সরকার নয়, সকল দেশের সকল দলের সরকার, সারা দেশের মানুষের সরকার। তো তাদের কাছে নিরপেক্ষতা আমরা প্রত্যাশা করি। অতি দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা আহ্বান জানাবো। ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে হচ্ছে? আপনি একজন রাজনীতিবিদ এবং আইনজীবী হিসেবে কি মনে করেন? 5ই আগস্টের পরে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে আস্তে আস্তে আমি মনে করি যে আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে এবং এটি আরও দ্রুততম সময়ে আরও বেশি উন্নতি হওয়া দরকার। কারণ এখনও মানুষ অনেকটা অনিরাপদ বোধ করে। আমি আশা করব বাংলাদেশ পুলিশ, পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছে, তারা অত্যন্ত শক্তিশালী হয়ে আবারও নিজের কর্মস্থলে তারা ফিরে আসবে এবং এই দেশকে আইন শৃঙ্খলার দিক থেকে উন্নতির দিকে নিয়ে যাবে। পাশাপাশি আমি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলবো যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলনকে তখনই সার্থক করতে পারবো যখন নাকি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো। দেশের মানুষ মুক্তি পাবে এবং ফ্যাসিস্ট সরকার যে সমস্ত অন্যায় অত্যাচার এই মানুষের উপর করেছে, সেগুলি থেকে দেশের মানুষ মুক্তি পাবে এবং দ্রুততম আইন শৃঙ্খলার উন্নতি হবে। ইহাই এই দেশের মানুষের এক প্রাণের দাবি, মনের দাবি এবং সর্বস্তরের মানুষের দাবি বলে আমি আশা করি। আসসালামু আলাইকুম। এই আইনজীবী বলছিলেন, কিন্তু এখনও পর্যন্ত দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক নয়। তিনি আইনের প্রতি জোর দিয়েছেন এবং দেশকে স্বাভাবিক রাখতে আইনের
যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে কিন্তু আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার দাবি কিন্তু তিনি জানিয়েছেন। আমরা জানি যে গাজার প্রতি সহিংসতা জানিয়ে বাংলাদেশে সর্বস্তরে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে এবং এর মধ্যেও আমরা দেখেছি যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটেছে, সেইটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আপনি জানেন যে এই গত 1 মাস ধরে যে ইসরায়েলের বর্বর যে হামলাটি হয়েছে বিশেষ করে প্যালেস্টাইনের উপর, মুসলমানদের উপর, এখানে আপনি যদি দেখেন এই নিরীহ মুসলমান যারা, তারা একটা ধর্মকে বিশ্বাস করে, তারা একটা মসজিদকে কেন্দ্র করে, তারা একটা পবিত্র জায়গাকে কেন্দ্র করে তারা কিন্তু এই তাদের জীবন কিন্তু বিসর্জন দিচ্ছেন। আজকে তাদের উপর যে এই যে ইসরায়েলি যে বর্বরতা, সেটি কিন্তু বিশ্বের সমস্ত ইতিহাসের রেকর্ড কিন্তু ভঙ্গ করেছে। আজকে ইসরায়েল তাদের উপর মুহুর্মুহু বোমা হামলা করছে, যে বোমাগুলো কিন্তু আপনার স্পষ্টত আইনত কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু আজকে সেই বোমাগুলো তাদের উপর নিক্ষেপ করা হচ্ছে। আজকে সেখানে একদম ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ কিন্তু সেখানে বাদ যাচ্ছে না। লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করছে। অথচ যারা আজকে এই বিশ্বের মোড়ল দাবি করে, যারা মানবতার কথা বলে, যারা মানবিকের কথা বলে, তারা কিন্তু আজকে দেখুন নিশ্চুপ। আপনি দেখেন আজকে আমেরিকার কথা যদি বলি, তারা কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু মানবতার কথা বলছে, কিন্তু তারা কিন্তু এই প্যালেস্টাইনে যে মুসলমানদেরকে হত্যা করছে সে বিষয়ে কিন্তু তারা কোনো ধরনের ভূমিকা রাখছে না। পাশাপাশি আপনি যদি মুসলমান রাষ্ট্রগুলোর দিকে তাকান, বিশেষ করে যে সৌদি আরব মুসলমানদের পবিত্র তীর্থভূমি, সেই জায়গায় সেই সৌদি আরবের মতো একটি রাষ্ট্র সেখানে এই প্যালেস্টাইনে মুসলমানদের পক্ষ নিচ্ছে না। আমরা বলতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশেও কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, বিশেষ করে বিশ্বের মানুষও রাস্তায় নেমেছে। তারা কিন্তু ফুঁসে উঠেছে এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে। সেই জায়গাতে অনেক জায়গায় দেখিয়েছি আমরা বাংলাদেশে মব জাস্টিস, অর্থাৎ বিভিন্ন জায়গায় ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে বা ইসরায়েলি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যেমনটি দাবি করছেন সেই প্রতিষ্ঠানগুলোতে হামলা হয়েছে। সেটা অত্যন্ত নিচু মানসিকতার কাজ। আমরা মনে করি যে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসা প্রতিষ্ঠান একটা ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না, সেটা একটি তাদের ব্যবসায়ী জায়গায় থাকা দরকার। কিন্তু আমরা এই মব জাস্টিস, যে বাংলাদেশে মব জাস্টিস হয়েছে, এই যে বিভিন্ন জায়গায় হামলা করেছে, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে, সেটা না করাটাই আমরা উচিত মনে করি। এবং এই প্যালেস্টাইনের উপর যে বর্বর হামলা হচ্ছে সেই হামলার তীব্র নিন্দা জানাই এবং এর ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি কিন্তু নানা বিষয়ে কিন্তু মত দিচ্ছিলেন, অর্থাৎ হিজড়া এবং তৃতীয় লিঙ্গ যাদেরকে বলা হয়, বিগত সময়ে তাদের জীবনযাপন কেমন ছিল এবং বর্তমান সময়ে তারা কেমন পরিস্থিতিতে জীবনযাপন করছেন। আমরা যদি আমাদের সঙ্গে একজন রয়েছেন, আমরা একটু জানতে চাই বিগত সময়ে আপনারা কেমন ছিলেন, এখন আপনাদের পরিবেশ পরিস্থিতি আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে কিনা? ধন্যবাদ জানাই দেশ টিভিকে এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমি নুসরাত জান্নাত রোজ। আমি তৃতীয় লিঙ্গের মানুষ। আমি আমার তৃতীয় লিঙ্গ মানুষদের নিয়ে কাজ করতে পছন্দ করি। আমার একটি সংগঠন আছে, সংগঠনের নাম হচ্ছে সেতুবন্ধন কল্যাণ সংঘ। সো এই সংগঠনের মাধ্যমে আমরা করে থাকি আমাদের যে কমিউনিটি মানুষগুলো আছে তাদেরকে কিভাবে ডেভেলপ করা যায়, তাদেরকে কিভাবে সমাজের মূল স্রোত দ্বারায় আনা যায়। এবং আপনারা যে স্বাভাবিক মানুষ আছেন যারা পরিবারে থেকে বড় হয়েছেন, কিন্তু দেখুন আমরা কিন্তু পরিবার ছাড়া, বোঝার পর থেকে আমরা অনেকে পরিবার ছেড়েছি, আবার কেউ বোঝার পর থেকে বাধ্য হয়ে পরিবার ছেড়েছি। এই যে দেখুন আমাদের মানুষদের যে অবস্থা, তাদের নেই শিক্ষা, নেই কোনো মৌলিক চাহিদা পূরণের কোনো ইস্যু। সো এই ক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন যে দেশ এত পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সাথে সাথে আমাদেরও কিন্তু একটা পরিবর্তন চাহিদা, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের যে ঘাটতি সেগুলো থেকেই যায়। আপনারা হয়তো ভিন্নভাবে পারিবারিক সাপোর্ট পাচ্ছেন, সমাজের সাপোর্ট পাচ্ছেন। সো দেখেন আমরা কিসের সাপোর্ট পাবো? আমাদেরও তো দুবেলা খেতে হয়, দুমুঠো খাওয়ার জন্য আমরাও রাস্তায় নামি। সো এই যে মানুষগুলো, তাদের অবস্থা খুবই করুণ। এবং আমার মনে হয় যে আমাদের যে বর্তমানে স্যার ডক্টর ইউনুস আছে, ওনাকে আমি এইভাবে অনুরোধ করবো যে আমাদের সেক্টরে যে মানুষগুলো আছে, আমাদের কমিউনিটি মানুষগুলো আছে, তাদের ক্ষেত্রে একটু দৃষ্টি দেওয়ার জন্য, যেটা হচ্ছে যে মৌলিক চাহিদা হোক কিংবা আমাদের যে
যে কোনো কর্মসংস্থানের ক্ষেত্রে হোক, কারণ আমরাও তো মানুষ, আমাদেরও দুবেলা খেতে হবে, আমাদেরও বাঁচতে হবে। সেই বাঁচার তাগিদে আমরাও চাই একটা কর্মসংস্থান, আমরাও চাই সুশিক্ষায় শিক্ষিত হতে, সমাজের সকল মানুষের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সামনের দিকে আগাতে। সেই সুযোগগুলো এবং সেই সুবিধাগুলো যেন আমাদের দেওয়া হয় বা দেখা হয়, আমাদের দিকে দৃষ্টিভঙ্গিটা সেই চেঞ্জ করা হয়। এবং সামাজিক যে মানুষগুলো আছেন আপনারা, আমি এটাই বলবো যে আপনারা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন। আপনাদের সন্তান যদি আমাদের মতো একটা তৃতীয় লিঙ্গ হয়, তাকে আপনার ঘরে রাখুন, পরিবারে রাখুন, তাকে সুশিক্ষায় শিক্ষিত করুন। সেই সন্তানও কিন্তু আপনাকে পারবে সঠিকভাবে আপনার দিক নির্দেশনা দিতে এবং সঠিকভাবে ভবিষ্যতে দেখতে। সো থ্যাংক ইউ। একজন গ্রামীণ পরিবেশে বড় হওয়া গ্রামীণ মানুষের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই সবচেয়ে বেশি আপনারা কিভাবে ভোগান্তির শিকার গ্রামে বিশেষ করে হচ্ছেন আপনারা? তারাকান্দা থানার আন্ডারে বা ফুলপুর থানার আন্ডারে আমার মনে হয় শতকরা 75% জমি নিয়ে বিরোধ হয়ে এরকম কুবাবুকি বাড়ি করে চলতেছে অলরেডি, কিন্তু প্রশাসন এর কোনো উদ্যোগ এই পর্যন্ত নেয় নাই বা প্রশাসন থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি। আমার মনে হয় যদি প্রশাসন এবং কি সেনাবাহিনী যৌথভাবে অভিযান সঠিকভাবে চালায় যদি এই ব্যবস্থাটি একটু দেখে, তাহলে মনে হয় যে এই গরিব নিরহ পরিবারটি বাঁচা যাবে, ওদের কোনো কষ্ট দুঃখ হবে না। এই ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু সাধারণ মানুষের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে এতক্ষণ কথা শুনছিলাম। দর্শক, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের অসাধারণ ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরা। অর্থাৎ আজ যেতে হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি ইলিয়াস আহমেদ দেশ টিভির জনতার ভাবনায় আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।